মাঝে মধ্যে নিয়তি এমন এক অদ্ভুত খেলা খেলে যেখানে একটি সাধারণ দিনের সামান্য একটি ঘটনা পাল্টে দেয় দুটো ভিন্ন জগতের মানুষের পুরো জীবন। একদিকে টিকে থাকার অদম্য সংগ্রাম, আর অন্যদিকে সব পেয়েও ভেতরে ভেতরে নিঃস্ব এক অস্তিত্ব। আজকের এই গল্পটি এমনই এক অপ্রত্যাশিত মুহূর্তের, যেখানে সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটতে থাকা এক অসহায় মেয়ের আকুতি আর এক জেদি কোটিপতি যুবকের থমকে দাঁড়ানো সব মিলিয়ে জন্ম দেয় এমন এক মানবিক আখ্যানের, যা আপনাকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। চলুন ফিরে যাই সেই মেঘলা সকালের ঢাকা শহরে, যেখানে বৃষ্টির ফোঁটাগুলো যেন কেবল মাটি নয়, মানুষের ভাগ্য ছুঁয়ে যাচ্ছিল। সেই দিনের বৃষ্টি যেন কেবল পিচ ঢালা পথকেই ভেজাচ্ছিল না, বরং সরাসরি আঘাত হানছিল মানুষের টিকে থাকার লড়াইয়ের উপর। মহানগরীর প্রতিটি অলিগলি, রাস্তার প্রতিটি বাঁক এবং বাসস্ট্যান্ডগুলো বৃষ্টির জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গিয়েছিল। যানবাহনগুলো অত্যন্ত ধীর গতিতে এগুচ্ছিল, আর পথচারীরা ছাতা মাথায় দিয়ে প্রাণপণে ছুটছিল। ঠিক এমন এক ব্যস্ত ও বিশৃঙ্খল পরিস্থিতির মাঝে একটি মেয়ে অবিরাম সামনের দিকে দৌড়েই চলেছিল। মেয়েটির নাম নীলা। পরনে তার একদমই সাদামাটা জামাকাপড়, কাঁধের একপাশে ঝুলছে বেশ পুরনো একটি ব্যাগ, আর তার চোখের দৃষ্টিতে লুকিয়েছিল এমন এক প্রবল উদ্বেগ যা দেখে মনে হচ্ছিল আজই তার জীবনের চূড়ান্ত ফয়সালা হতে যাচ্ছে। এর পেছনের কারণ হলো, আজকের দিনটিতে তার কেবল একটি চাকরির সাক্ষাৎকারই ছিল না, বরং আজকের এই সুযোগটির উপরই নির্ভর করছিল তার অসুস্থ বাবার ওষুধের ব্যবস্থা হওয়া। আজ তার গর্ভধারিণী মায়ের সারা জীবনের জমানো ক্লান্তিতে ভরা চোখ দুটিতে কিছুটা হলেও শান্তির পরশ পাওয়ার কথা ছিল। আজকের এই দিনটি সফল হলে তাদের সেই ছোট্ট ভাড়াবাড়ির স্যাঁতস্যাঁতে দেওয়ালগুলোতে নতুন করে বেঁচে থাকার আশা ফিরে আসার সম্ভাবনা ছিল। নীলা তার হাতের মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল, সময় তখন সকাল ৯টা বেজে ১২ মিনিট। তার সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎকারটি শুরু হওয়ার কথা ছিল ঠিক সকাল ১০টায়, অথচ এর মধ্যেই বাসটি স্টেশন ছেড়ে চলে গিয়েছে। অন্যদিকে এমন দুর্যোগপূর্ণ বৃষ্টির কারণে কোনো সিএনজি বা অটোরিকশা চালকই তাকে গন্তব্যে নিয়ে যেতে রাজি হচ্ছিল না। উপায় না দেখে সে রাস্তার একপাশে দাঁড়িয়ে অসহায়ভাবে চারপাশের দিকে দৃষ্টি বলাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন আজ গোটা শহরটাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হে ঈশ্বর, আজকের দিনটায় অন্তত তুমি আমার সহায় থেকো। তার এই কাতর প্রার্থনা যেন ঝমঝম বৃষ্টির প্রবল শব্দের মাঝেই কোথাও হারিয়ে গেল। ঠিক সেই সংকটময় মুহূর্তটিতেই রাস্তার ধারে একটি অত্যন্ত দামি কালো রঙের চকচকে বিলাসবহুল গাড়ি এসে একেবারে ধীর গতিতে থেমে দাঁড়াল। গাড়ির দরজাটি খুলে গেল এবং ভেতর থেকে বের হয়ে এলো সুদর্শন এক তরুণ। দীর্ঘদেহী সেই তরুণের পরনে ছিল অত্যন্ত নিখুঁতভাবে ইস্ত্রি করা একটি কোট। তার চোখের দৃষ্টিতে অদ্ভুত রকমের এক প্রশান্তি বিরাজ করছিল, এবং চেহারায় ফুটেছিল এমন এক ধরনের গাম্ভীর্য যা সাধারণত জীবনের বহু কঠিন পথ পাড়ি দেওয়ার পরই মানুষের মাঝে তৈরি হয়। সে হল রায়ান, এই শহরের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং বৃহৎ এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার। শত কোটি টাকার বিপুল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও ঠিক এই মুহূর্তটিতে সে ছিল নিতান্তই একজন একাকী ও নিঃসঙ্গ মানুষ, যে একদৃষ্টে ঝরে পড়া বৃষ্টির দিকে তাকিয়েছিল। আর সেই বৃষ্টি যেন তার ভেতরে জমে থাকা না বলা কোলাহলগুলোকে আরও বহুগুণে বাড়িয়ে দিচ্ছিল। নীলার দৃষ্টি গিয়ে পড়ল সেই ছেলেটির ওপর। নীলার মনের ভেতরে এক ধরনের সংকোচ কাজ করছিল, ভয়ও পাচ্ছিল সে। তবে তার বর্তমান পরিস্থিতির ভয়াবহতা সেই ভয়ের চাইতেও অনেক বেশি বিশাল ছিল। সে দ্বিধা ঝেড়ে ফেলে ধীর পায়ে ছেলেটির সামনের দিকে এগিয়ে গেল। একটু শুনবেন? কথাগুলো বলার সময় মেয়েটির গলার স্বর রীতিমতো কাঁপছিল। ডাক শুনে রায়ান পেছন ফিরে তাকাল। সাধারণ মানুষদের কাছ থেকে সবসময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাই ছিল তার জন্মগত স্বভাব। নীলা বলল, আমাকে খুব জরুরিভাবে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে। আজ আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির সাক্ষাৎকার রয়েছে। আপনি কি দয়া করে আমাকে কিছুটা পথ আপনার গাড়িতে করে এগিয়ে দিয়ে সাহায্য করতে পারবেন? নীলার চোখের দৃষ্টিতে কোনো ধরনের চালাকি বা চতুরতার লেশমাত্র ছিল না। সেখানে কেবলই ফুটে উঠছিল একরাশ উৎকণ্ঠা এবং চরম সততা। রায়ান তার কথা শুনে কয়েক মুহূর্তের জন্য একেবারে নিশ্চুপ হয়ে রইল। তার মনের ভেতর সেই পুরনো আশঙ্কার স্মৃতিগুলো আবার জেগে উঠল। মানুষ কেবল নিজের স্বার্থ আর প্রয়োজনেই কাছে আসে। প্রত্যেকেই শুধু কিছু না কিছু সুবিধা আদায় করতে চায়। সে খুব হালকাভাবে নিজের মাথা নেড়ে অসম্মতি জানালো। আমি সত্যি খুব দুঃখিত। রায়ানের মুখে এই নাবোধক উত্তর শোনার পর নীলার চেহারা থেকে যেন বেঁচে থাকার সর্বশেষ আশাটুকুও চিরতরে মুছে গেল। সে বাড়তি আর কোনো কথাই মুখে আনল না, কেবল একটি দীর্ঘশ্বাস ছেড়ে ঠিক আছে বলে পেছনের দিকে সরে যেতে শুরু করল। কিন্তু যেইমাত্র সে মাত্র ২ পা পেছনের দিকে
ফেলল, হঠাৎ করেই কাদায় তার পা পিছলে গেল। সে মাটিতে প্রায় পড়েই যাচ্ছিল, তবে কোনো মতে নিজের শরীরের ভারসাম্য বজায় রেখে পতন থেকে রক্ষা পেল। এই আকস্মিক ঝাঁকুনির ফলে তার হাতের খোলা ব্যাগ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রাস্তায় ছিটিয়ে পড়ল, যার মধ্যে ছিল তার জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং চিকিৎসকের দেওয়া একটি জরুরি মেডিকেল রিপোর্ট। রায়ানের দৃষ্টি একদম নিজের অজান্তেই সেই মেডিকেল রিপোর্টের কাগজটির উপর গিয়ে আটকে গেল। সেখানে লেখা ছিল রোগীর নাম রফিকুল ইসলাম, যিনি বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হৃদরোগে আক্রান্ত। নীলা তৎক্ষণাৎ রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ে ভেজা রাস্তা থেকে তার অমূল্য সেই কাগজগুলোকে পরম যত্নে কুড়িয়ে একত্রিত করতে শুরু করল। ততক্ষণে তার দুই চোখ অশ্রুতে ছলছল করে উঠেছে। আজকেই, ঠিক আজকের দিনেই আমার এই সাক্ষাৎকারটি হওয়ার কথা। সে নিজের মনেই ফিসফিস করে কথাগুলো উচ্চারণ করল, যেন সে নিজের মনকেই এই কঠিন সময়ে সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছিল যে এখন কোনোভাবেই ভেঙে পড়ে কাঁদা চলবে না। এই করুণ দৃশ্যটি রায়ানের বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি করে এবং তাকে গভীরভাবে নাড়া দেয়। সে খুব স্পষ্টভাবে বুঝতে পারল যে তার সামনে থাকা এই মেয়েটি নিজের কোনো ব্যক্তিগত বিলাসবহুল স্বপ্নের পেছনে ছুটছে না, বরং সে একটি ডুবন্ত মানুষের জীবন রক্ষা করার তাগিদে পাগলের মতো দৌড়াচ্ছে। আপনাকে ঠিক কোন জায়গায় যেতে হবে? রায়ানের কণ্ঠস্বর আজ প্রথমবারের মতো এতটা কোমল ও সহানুভূতিশীল শোনাল। নীলা রীতিমতো চমকে উঠে তার দিকে বিস্ময়ের সাথে তাকাল। সে উত্তর দিল, আমাকে ব্লু ওশান টাওয়ারে যেতে হবে, সেখানে হরাইজেন কর্পোরেশনের অফিসে। রায়ান তাকে আর বাড়তি কোনো প্রশ্ন না করেই নিঃশব্দে নিজের গাড়ির পেছনের দরজাটি খুলে দিল। সে শুধু একটি মাত্র শব্দ উচ্চারণ করল, ভেতরে বসুন। নীলা যেন নিজের কানকেও ঠিকমতো বিশ্বাস করতে পারছিল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি সত্যি আমাকে নিয়ে যাবেন? রায়ান বলল, হ্যাঁ, সত্যি বলছি, আর অযথা এই তুমুল বৃষ্টির মাঝে বাইরে দাঁড়িয়ে ভিজবেন না। নীলা আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে দ্রুতবেগে গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ল। তার তখনকার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন অথই সাগরে ডুবতে থাকা কোনো দিশেহারা মানুষ হঠাৎ করেই একটি নিরাপদ নৌকার সন্ধান পেয়ে গেছে। বিলাসবহুল গাড়িটি মসৃণ গতিতে সামনের দিকে এগোতে শুরু করল। গাড়ির ভেতরটায় তখন পিনপতন নীরবতা বিরাজ করছে, আর বাইরের দিকে অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে। নীলা গাড়ির কাঁচের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল, আর তখনও উত্তেজনায় তার দুই হাত থরথর করে কাঁপছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মুখ থেকে বেরিয়ে আসা এই কৃতজ্ঞতাসূচক কণ্ঠস্বরটি ছিল একেবারেই মৃদু ও শান্ত। রায়ান মুখে কোনো উত্তর না দিয়ে কেবল খুব সামান্যভাবে নিজের মাথাটি নেড়ে সম্মতি জানাল। গাড়িটি কিছুটা পথ অতিক্রম করার পর নীলা আর নিজের ভেতরের আবেগগুলোকে দমিয়ে রাখতে সক্ষম হল না। সে নিজ থেকেই বলতে শুরু করল, আপনি কি জানেন, আজকের দিনটির জন্য আমি গতকাল সারাটা রাত একটু না ঘুমিয়ে কেবল পড়াশোনা করেছি। আজ যদি আমি কোনো মতেই কাঙ্ক্ষিত চাকরিটা নিজের করে নিতে পারি না, তাহলে আমার অসুস্থ বাবার আটকে থাকা জরুরি অপারেশনটা অবশেষে সফলভাবে সম্পন্ন হতে পারবে। কথাগুলো বলার সময় সে নিজের মুখে একটি শুকনো হাসি ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার ছলছল করতে থাকা চোখজোড়া যেন তার সেই হাসির সাথে পুরোপুরি বিশ্বাসঘাতকতা করে বসে। রায়ান জীবনে প্রথমবারের মতো অত্যন্ত গভীর মনোযোগের সাথে তার পাশের সিটে বসে থাকা মেয়েটিকে পর্যবেক্ষণ করে। তার অবচেতন মনে হঠাৎ করেই সেই পুরনো স্মৃতি ভেসে ওঠে, যখন সে নিজেও অনেক ছোট ছিল এবং তার নিজের বাবাও ঠিক এভাবেই অসহায় হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। আর সেই ভয়ঙ্কর সময়টিতে রায়ানের নিজের পকেটেও কানা কড়িটুকু সম্বল ছিল না। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি অবশ্যই এই চাকরিটা পেয়ে যাবেন। রায়ান অত্যন্ত দৃঢ়তার সাথে কথাটি বলে। তার এমন আত্মবিশ্বাস দেখে নীলা রীতিমতো অবাক হয়ে যায়। সে কৌতূহল নিয়ে পাল্টা প্রশ্ন করে বসে, আপনি এত জোর দিয়ে কি করে এই কথাটা জানতে পারলেন? রায়ান সামনের ভেজা রাস্তার দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ রেখেই অত্যন্ত শান্তভাবে জবাব দেয়, এর কারণ হল, জীবনে কেবল নিরুপায় বা বাধ্য হয়ে ছোটে না, বরং নিজের ভেতরের গভীর দায়িত্ববোধের তাগিদে সামনের দিকে দৌড়ায়। তারা কোনো অবস্থাতেই জীবনে হার মানতে জানে না। এই কথাটি শোনার পর নীলা মুখে আর কোনো শব্দই উচ্চারণ করে না, তবে তার এতক্ষণের বিষণ্ণ চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের উজ্জ্বলতা নতুন করে ফিরে আসে। তাদের বহনকারী গাড়িটি শহরের তীব্র যানজট আর মানুষের উপচে পড়া ভিড় ঠেলে ধীর লয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর সেই পথ চলার মাঝেই সম্পূর্ণ অপরিচিত দুটি ভিন্ন জেদি সত্তা যেন অজান্তেই একে অপরের বেশ কাছাকাছি চলে আসছিল। নীলার তখনও ঘুণাক্ষরেও এই ধারণা ছিল না যে সে এই মুহূর্তে একজন স্বনামধন্য কোটিপতি ব্যবসায়ী দামি গাড়িতে বসে সফর করছে। ঠিক একইভাবে রায়ানও বিন্দু বিসর্গ জানত না যে তার পাশে বসে থাকা এই অতি সাধারণ মেয়েটি খুব শীঘ্রই তার জীবনের পুরো চিন্তাধারাকে আমূল পরিবর্তন করে দিতে চলেছে।
মাঝ রাস্তায় দেওয়া এই সাহায্যটুকু কেবল নিছক গন্তব্যে পৌঁছে দেওয়ার একটি সাধারণ লিফট ছিল না, বরং এটি ছিল ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন জগতের এক অপূর্ব মিলন। আর তাদের দুজনের জীবনের এই নতুন সফরটি যেন মাত্রই তার পথ চলা শুরু করেছিল। কিছুদূর যাওয়ার পরই তাদের গাড়িটি ভয়াবহ এক যানজটের মাঝে স্থবির হয়ে আটকে গেল। গাড়ির চারপাশ জুড়ে তখন কেবলই শত শত গাড়ির কান ফাটানো হর্ন এবং ব্রেক কষার তীব্র শব্দ শোনা যাচ্ছিল। আটকে থাকা পথচারী ও যাত্রীদের চেহারায় ফুটে উঠছিল চরম বিরক্তি। আর তার সাথে আকাশ থেকে অবিরত ধারায় ঝরেই চলছিল সেই বিরক্তিকর বৃষ্টি। নীলার হাতের আঙুলগুলো উৎকণ্ঠায় তার দরকারি কাগজপত্রের ফাইলটিকে অত্যন্ত শক্তভাবে চেপে ধরে রেখেছিল। সে বারবার অস্থির হয়ে গাড়ির সামনের দিকের রাস্তায় তাকাচ্ছিল। তার এমন আচরণ দেখে মনে হচ্ছিল যেন তার তীব্র দৃষ্টির ফলেই সামনের বন্ধ হয়ে থাকা রাস্তাটি জাদুর মতো খুলে যাবে। রায়ান তার ড্রাইভিং সিটে বসে অত্যন্ত নিশ্চুপভাবে মেয়েটির এই প্রতিটি অস্থিরতা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিল। সে তার ব্যবসায় জীবনে বহুবার অসংখ্য মানুষকে টাকার পেছনে ছুটতে, বড় বড় প্রজেক্ট পেতে এবং ব্যবসায়িক চুক্তির জন্য পাগলের মতো অস্থির হতে দেখেছে। কিন্তু আজই সে তার জীবনে প্রথমবার কোনো মানুষকে আক্ষরিক অর্থেই আরেকজনের জীবন বাঁচানোর জন্য এতটা মরিয়া হয়ে লড়াই করতে দেখছিল। আমার তো বড্ড দেরি হয়ে যাচ্ছে। নীলা চরম হতাশা নিয়ে নিজের মনেই বিড়বিড় করে কথাটি উচ্চারণ করল। পরিস্থিতি বেগতিক দেখে রায়ান তার গাড়িটিকে মূল রাস্তার একপাশে সাবধানে থামিয়ে দিল এবং ড্যাশবোর্ডে থাকা জিপিএস ন্যাভিগেশন সিস্টেমের ম্যাপটি মনোযোগ দিয়ে পরীক্ষা করতে লাগল। সেখানে মূল রাস্তার বিকল্প হিসেবে একটি সরু গলি পথের নির্দেশিকা দেখা যাচ্ছিল। আমরা এখন এই দীর্ঘ রাস্তার বদলে একটি সংক্ষিপ্ত বিকল্প পথ ব্যবহার করে এগোব। সে নীলাকে উদ্দেশ্য করে কথাটি বলল। এই আশ্বাসবাণী শুনে নীলা যেন নিজের বুকে জমে থাকা এক পাহাড় সমান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচল। তাদের গাড়িটি মূল রাস্তার যানজট থেকে মোড় ঘুলিয়ে নিয়ে ভিড়ভাট্টা থেকে অনেক দূরে অবস্থিত একটি অত্যন্ত সরু ও ঘিঞ্জি রাস্তার ভেতরে প্রবেশ করল। এই এলাকাটি মূলত শহরের বেশ পুরনো এবং অবহেলিত একটি অংশ হিসেবে পরিচিত ছিল। চারপাশের পরিবেশ জুড়ে কেবলই চোখে পড়ছিল ইট ওঠা ভাঙাচোরা ফুটপাত, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ছোট ছোট জীর্ণ ঘরবাড়ি, আর অবিরাম বৃষ্টির কারণে রাস্তা দিয়ে প্রবল বেগে বয়ে চলা দুর্গন্ধযুক্ত নোংরা জল। এমন সময় হঠাৎ করেই রাস্তার পাশ থেকে একটি অত্যন্ত করুণ ও কাতর চিৎকার তাদের কানে ভেসে এলো। আরে ভাই, এখানে আশেপাশে কি কেউ আছেন? এই আকস্মিক আর্তনাদ শুনে নীলা সিটের ওপর রীতিমতো চমকে উঠল। রায়ানও সাথে সাথে সতর্ক হয়ে গাড়ির ব্রেক কষে গাড়িটিকে থামিয়ে দিল। তারা দেখতে পেল যে রাস্তার একেবারে এক কিনারে বেশ বয়স্ক একজন মানুষ অসহায়ভাবে কাদায় পড়ে আছেন। সেই বৃদ্ধের পায়ের দিকটা তাজা রক্তে পুরোপুরি ভিজে একাকার হয়ে গিয়েছিল। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে থাকা রাস্তায় তিনি হয়তো পা পিছলে মারাত্মকভাবে আছাড়ে পড়েছেন। পাশ দিয়ে অনেকেই হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউই বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করে সেখানে থামছিল না। এই হৃদয়বিদারক দৃশ্যটি দেখে নীলার বুকের ভেতরটা রীতিমতো ভয়ে কেঁপে উঠল। আমাদের এখনই গাড়ি থামিয়ে ওনার কাছে যাওয়া উচিত, সে রায়ানকে উদ্দেশ্য করে কথাটি বলল। রায়ান তার কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য একেবারে নিশ্চুপ হয়ে রইল। ঠিক সেই মুহূর্তে তার মস্তিষ্কে সেই পুরনো কাঠখোট্টা ব্যবসায়িক শিক্ষাটি আবার জেগে উঠল। অযথা অন্যের ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলো না। চলার পথে সব জায়গায় মানুষের জন্য থেমে যাওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু পরক্ষণেই সে যখন নীলার চোখের দিকে তাকালো, তখন সেখানে সে হুবহু সেই একই তীব্র যন্ত্রণার ছাপ দেখতে পেল, যা সে মাত্র কিছুক্ষণ আগেই নিজের অসুস্থ বাবার জন্য অনুভব করে আসছিল। এই দৃশ্য রায়ানের মনকে গলিয়ে দিল এবং সে সাথে সাথেই গাড়িটিকে রাস্তার একপাশে নিরাপদে দাঁড় করিয়ে দিল। গাড়ি থামার সাথে সাথেই নীলা অত্যন্ত দ্রুত বেগে দরজা খুলে বাইরে বৃষ্টির মাঝে বেরিয়ে গেল। চাচা, আপনার কি খুব বেশি লেগেছে? আপনি কি ঠিক আছেন? নীলা সেই বৃদ্ধের দিকে ঝুঁকে পড়ে অত্যন্ত ব্যাকুল হয়ে তাকে প্রশ্নটি করল। ব্যথায় কুঁকড়ে থাকা সেই বয়স্ক লোকটির কণ্ঠস্বর তখন থরথর করে কাঁপছিল। তিনি অস্ফুট স্বরে বললেন, আমার পাটা মাটিতে একেবারে আটকে গেছে। কোনোভাবেই আমি পাটা ওপরের দিকে তুলতে পারছি না রে মা। এই অবস্থা দেখে নীলা দ্বিতীয় কোনো কিছু চিন্তা না করেই তৎক্ষণাৎ নিজের গায়ের ওড়নাটি টেনে বের করে অত্যন্ত শক্তভাবে সেই বৃদ্ধের ক্ষতবিক্ষত পায়ে বেঁধে দিল। সে বলতে লাগল, সবার আগে এই অতিরিক্ত রক্তপাত বন্ধ করাটা আমাদের জন্য খুব জরুরি। ততক্ষণে রায়ানও নিজের গাড়ি থেকে নেমে এসে বৃষ্টির মাঝেই তাদের পাশে এসে দাঁড়াল। সেই আহত লোকটি তখন অত্যন্ত কাতর দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকালেন। তিনি মিনতি করে বললেন, বাবারা, তোমরা কি দয়া করে আমাকে একটু কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাবে? এই কথাটি শোনা মাত্রই নীলার মুখের রক্ত শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেল। তার মস্তিষ্কের ভেতর তখন একদিকে তার স্বপ্নের ইন্টারভিউয়ে চিন্তা ঘুরপাক খাচ্ছে, আর অন্যদিকে ঘড়ির কাঁটাগুলো যেন তাকে উপহাস করে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু নিজের এত বড় ক্ষতির কথা জেনেও সে এক মুহূর্ত দ্বিধা না করে বৃদ্ধকে আশ্বস্ত করে বলে উঠল, হ্যাঁ চাচা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা নিশ্চয়ই আপনাকে হাসপাতালে নিয়ে যাব। রায়ান এই কথা শুনে অবাক হয়ে নীলার দিকে তাকায়। তুমি বুঝতে পারছো,
এর ফলে তোমার ওই জরুরি জায়গায় পৌঁছতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। সে নীলাকে বাস্তব পরিস্থিতিটি আবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। নীলা এই সতর্কবাণী শুনে মাত্র এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়, তারপর অত্যন্ত ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, দেখুন স্যার, আজ চোখের সামনে এমন বিপদ দেখার পরও যদি আমি এই অসহায় মানুষটিকে সামান্য সাহায্য করতে না পারি, তবে ওই নতুন চাকরিটিও হয়তো আমাকে সারা জীবনের জন্য কখনোই ক্ষমা করতে পারবে না। মেয়েটির মুখ থেকে বেরিয়ে আসা এই নিঃস্বার্থ কথাগুলো রায়ানের হৃদয়ের একদম গভীর তলদেশে গিয়ে প্রচণ্ডভাবে আঘাত করে। সে আর কোনো কথা না বাড়িয়ে সেই আহত লোকটিকে নিজের কাঁধের সাহারা দিয়ে অতি সাবধানে গাড়ির পেছনের সিটে বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তাদের যাত্রাপথের দিক সম্পূর্ণ বদলে যায়। এখন তাদের চূড়ান্ত গন্তব্য কেবল সেই চাকরির সাক্ষাৎকার স্থলই নয়, বরং পথের মাঝে একটি হাসপাতালও যুক্ত হয়ে যায়। গাড়ির ভেতর নীলা অনবরত সেই যন্ত্রণাকাতর বৃদ্ধ লোকটির সাথে টানা কথা বলে যেতে থাকে, যাতে ব্যথার চোটে তিনি কোনোভাবেই নিজের জ্ঞান হারিয়ে না ফেলেন। সে তাকে সাহস জুগিয়ে বলতে থাকে, চাচা, আপনি একদম ভেঙে পড়বেন না, নিজের মনের জোর শক্ত রাখুন, আর মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব। সেই বয়স্ক লোকটি কৃতজ্ঞতায় ভরা চোখে মেয়েটির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। তিনি অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মা রে, তুই সত্যি অনেক ভালো মনের একজন মেয়ে। এমন খাঁটি দোয়া শুনে নীলার দুই চোখের কোণ আবারও পানিতে ভিজে ছলছল করে ওঠে। দ্রুতগতিতে হাসপাতালে পৌঁছানোর পর রায়ান সেখানকার রিসেপশনের কোনো ধরনের নিয়মকানুন বা ফর্ম্যালিটির তোয়াক্কা না করেই লোকটিকে সরাসরি ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সাথে সাথেই ডিউটিরত ডাক্তাররা ছুটে আসেন এবং ওয়ার্ড বয়রা দ্রুত একটি স্ট্রেচার নিয়ে লোকটিকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করেন। নীলা সেই ইমার্জেন্সি রুমের দরজার সামনে এমনভাবে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে, যা দেখে মনে হচ্ছিল যেন সে নিজের রক্তের সম্পর্কের অতি আপন কাউকে মৃত্যুর মুখ থেকে বিদায় জানাচ্ছে। ভিতরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সেই বৃদ্ধ লোকটি পরম মমতায় নীলার হাতটি নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরেন। তিনি আশীর্বাদ করে বলেন, ঈশ্বর যেন তোর মনের প্রতিটি নেক বাসনা পূরণ করেন এবং তুই জীবনে যা চাস তাই যেন পাস। নীলা তার আশীর্বাদ শুনে মুখে একটি স্নিগ্ধ ও হালকা হাসির রেখা টেনে নিজের মাথা নেড়ে সম্মতি জানায়। রায়াম করিডোরের একটু দূর থেকে দাঁড়িয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে এই পুরো দৃশ্যটি অবলোকন করছিল। তার নিজের প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে দাতব্য কাজের জন্য লক্ষ লক্ষ টাকার অনুদান দেওয়া হতো ঠিকই, কিন্তু আজই সে তার জীবনে প্রথমবারের মতো কোনো অসহায় মানুষের সত্যিকারের কষ্ট এত কাছ থেকে নিজের চোখে দেখতে পেয়েছিল। হাসপাতাল থেকে বের হয়ে পুনরায় গাড়িতে এসে বসার সময় উত্তেজনায় ও ভয়ে নীলার হাতের আঙুলগুলো তখনও ধরধর করে কাঁপছিল। সে তড়িঘড়ি করে নিজের হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখল সময় তখন সকাল ৯টা বেজে ৪১ পার হয়ে গেছে। আমার মনে হচ্ছে আজ আমি পৌঁছতে সত্যি অনেক বেশি দেরি করে ফেলব। এই কথাগুলো বলার সময় তার গলার স্বর চরম হতাশায় প্রায় ভেঙে আসছিল। রায়ান কোনো কথা না বলে দ্রুত গাড়ির ইঞ্জিনটি স্টার্ট করে দেয়। একেবারেই না, সে অত্যন্ত শান্ত কিন্তু আত্মবিশ্বাসী স্বরে উত্তর দেয়, আজ আর কোনোভাবেই দেরি হতে দেওয়া যাবে না। এই কথা বলেই সে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় এবং গাড়িটি আবার প্রচণ্ড দ্রুত গতিতে গন্তব্যের দিকে এগিয়ে চলতে শুরু করে। বাইরের আকাশে তখনও আগের মতোই মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছিল, কিন্তু এত প্রতিকূলতার মাঝেও নীলার বুকের ভেতরের ভারী পাথরটা যেন কিছুটা হলেও হালকা হয়ে গিয়েছিল। আজকের এই চরম বিপদের দিনে সে নিজের চোখের সামনে একজন মানুষকে রাস্তায় পড়ে যেতে দেখেছে এবং নিজের স্বার্থ ত্যাগ করে তাকে বিপদমুক্ত করে টেনে তুলেছে। যদিও এই কাজ করতে গিয়ে তার নিজের আজীবনের লালিত স্বপ্নটি বেশ কিছু সময়ের জন্য পেছনের সারিতে পড়ে গিয়েছিল। আর ঠিক এই নির্দিষ্ট বিষয়টি রায়ানকে তার নিজের অজান্তি ভেতর থেকে আমূল বদলে দিচ্ছিল। সে খুব স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছিল যে তার পাশে বসা এই মেয়েটি আর্থিকভাবে ভীষণ গরিব, সামাজিকভাবে দুর্বল এবং বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত ভীতসন্ত্রস্ত। কিন্তু এসব সত্ত্বেও তার কাছে এমন একটি অমূল্য সম্পদ রয়েছে যা শত কোটি টাকা খরচ করলেও বাজার থেকে কেনা সম্ভব নয়। আর তা হল একটি বিশাল ও নিঃস্বার্থ হৃদয়। তাদের বহনকারী গাড়িটি পুরনো শহর ছাড়িয়ে আবার শহরের অভিজাত ও বিলাসবহুল এলাকায় এসে প্রবেশ করেছে। একটু দূরেই সামনের দিকে ব্লু ওশেন টাওয়ারের সুউচ্চ ও চকচকে ইমারতটি স্পষ্ট দেখা যাচ্ছিল। গন্তব্য এত কাছে দেখে উত্তেজনায় নীলার শ্বাসপ্রশ্বাসের গতি প্রচণ্ডভাবে বেড়ে যেতে লাগল। তার সেই বহুল প্রতীক্ষিত স্বপ্নের চাকরিটি এখন আর মাত্র কয়েক রাস্তার মোড় পেরোলেই হাতের মুঠোয় চলে আসবে। অন্যদিকে রায়ানের জীবনের পুরো চিন্তাধারার পরিবর্তনও এখন কেবল আর কয়েকটি নতুন অনুভূতির ওপরই নির্ভর করছিল। দেখতে দেখতে ব্লু ওশন টাওয়ারের বিশাল ভবনটি এখন তাদের গাড়ির একেবারে ঠিক সামনে এসে হাজির হল। আকাশচুম্বী সেই কাঁচ ঘেরা সুবিশাল ভবনটি, ঠিক যার ভেতরেই নীলার গোটা পরিবারের ভবিষ্যৎ এবং বেঁচে থাকার আশা লুকিয়ে আছে।
ভবনের মূল ফটকে এসে গাড়িটি থামার সাথে সাথেই নীলা যেন তড়িঘড়ি করে নিজের সিট থেকে এক প্রকার লাফ দিয়েই উঠে দাঁড়াল। সে অত্যন্ত দ্রুত হাতে নিজের দরকারি কাগজের ফাইলগুলোকে গুছিয়ে নিল, গাড়ির দরজাটি খুলল, কিন্তু নামার আগে হঠাৎ করেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। সে পেছনের দিকে ঘুরে রায়ানের দিকে তাকাল। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, আপনাকে সত্যিই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার মুখ থেকে নিঃসৃত এই কথাগুলোর মাঝে কেবল মুখের বুলি বা সাধারণ সৌজন্যতা বোধই লুকিয়েছিল না, বরং সেখানে মিশেছিল একজন মানুষের প্রতি আর একজন মানুষের একেবারে অকৃত্রিম ও নির্ভেজাল কৃতজ্ঞতা। রায়ানও পাল্টা দৃষ্টিতে তার মুখের দিকে তাকায়। এবার আপনি দ্রুত ভেতরে যান। সে মুখে কেবল এতটুকু ছোট বাক্যই উচ্চারণ করে। নীলা মাত্র এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়ে সামান্য ইতস্তত বোধ করে, আর তার পরপরই সে পাগলের মতো ভবনের ভেতরের দিকে দৌড়ে ছুটে যায়। অবশিষ্ট বৃষ্টির ফোঁটায় ভিজতে ভিজতে ভবনের সামনের বিশাল সিঁড়িগুলো এক এক করে দ্রুত পার হতে হতে এবং মূল প্রবেশপথের কাঁচের বড় দরজা পেরিয়ে যেতে যেতে সে একসময় ভবনের বিশালতার মাঝে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে রায়ান গাড়িটি নিয়ে চলে না গিয়ে ঠিক সেই জায়গাতেই নিজের ড্রাইভিং সিটে নিশ্চল হয়ে বসে থাকে। নিজের জীবনের এই দীর্ঘ পথচলায় সে আজ প্রথমবারের মতো কোনো একজন নির্দিষ্ট মানুষকে গন্তব্যে নামিয়ে দিয়ে আসার পর নিজের ভেতর অদ্ভুত এক ধরনের শূন্যতা ও রিক্ততা অনুভব করতে শুরু করল। ঠিক এমন ভাবনার মাঝেই হঠাৎ করে তার মোবাইল ফোনটি সশব্দে বেজে ওঠে। ফোনের উজ্জ্বল স্ক্রিনে তখন স্পষ্ট অক্ষরে জলজল করে লেখা ভেসে উঠছে, জরুরি বোর্ড মিটিং, সময় সকাল 10:30। সে কোনো ধরনের দ্বিধা ছাড়াই তৎক্ষণাৎ সেই গুরুত্বপূর্ণ ফোন কলটি লাল বাটন চেপে কেটে দেয়। কারণ আজকের এই বিশেষ দিনটিতে তার কাছে কোম্পানির যে কোনো বড় মিটিংয়ের চাইতেও বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ অন্য একটি বিষয় প্রাধান্য পাচ্ছিল। সে গাড়ির ইঞ্জিন বন্ধ করে নিজে বাইরে নেমে আসে এবং সেই বিশাল বিল্ডিংয়ের ঠিক বাইরে খোলা আকাশের নিচে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সকালের সেই তুমুল বৃষ্টি এখন বেশ অনেকটাই কমে গিয়ে হালকা গুড়ি গুড়ি আকার ধারণ করেছে। পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন এক টানা এতক্ষণ কেঁদে আকাশটাও এখন কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে। ওদিকে ভবনের ভেতরে নীলা ততক্ষণে মূল রিসেপশন ডেস্কের ঠিক সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়েছে। তার পায়ে থাকা জুতোজোড়া তখনও কাদায় ভেজা, মাথার চুলগুলো বাতাসে উড়ে একদম এলোমেলো হয়ে আছে, কিন্তু তার চোখের দৃষ্টিতে জল করছে সবকিছু জয় করার এক অদম্য আগুন। আপনি কি চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন? HR রাউন্ডের জন্য? রিসেপশন ডেস্কে বসে থাকা কর্মকর্তাটি তাকে দেখে প্রশ্ন করল। নীলা মুখে কিছু না বলে কেবল নিজের মাথা উপর নিচ নেড়ে সম্মতি জানাল। কর্মকর্তাটি তাকে পথ চিনিয়ে দিয়ে বলল, সোজা 12 তলার ফ্লোরে চলে যান, তারপর সেখান থেকে হাতের বাঁ দিকের করিডোর ধরে এগোবেন। ভবনের দ্রুতগতির লিফটটি তাকে নিয়ে হুঁ হুঁ করে ওপরের দিকে উঠতে শুরু করল। লিফটটি যতই এক একটি ফ্লোর অতিক্রম করে ওপরে উঠছিল, নীলার বুকের ভেতরের ধুকপুকানি ততই যেন আরও প্রবল বেগে বাড়তে শুরু করেছিল। ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে তার বারবার মনে পড়ে যাচ্ছিল সেই হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই অসহায় বৃদ্ধ লোকটির কথা, তার সেই আবেগময় কণ্ঠস্বর, ঈশ্বর যেন তোর মনের প্রতিটি নেক বাসনা পূরণ করেন এবং তুই জীবনে যা চাস তাই যেন পাস। নির্দিষ্ট ফ্লোরে এসে লিফটটি থেমে যায় এবং এর দরজাটি স্বয়ংক্রিয়ভাবে দুই দিকে খুলে যায়। নীলা দীর্ঘশ্বাস ফেলে লিফটের ভেতর থেকে বাইরে পা রাখে। তার সামনেই এখন একটি অনেক বড় এবং লম্বা করিডোর, যার দুই পাশে সারি সারি কাচ দিয়ে ঘেরা কেবিন এবং একেবারে শেষ মাথায় অবস্থিত সেই কাঙ্ক্ষিত ইন্টারভিউ রুম। সে নিজের ভেতরে সাহস সঞ্চয় করার জন্য একটি বড় দীর্ঘশ্বাস নেয় এবং তারপর হাতের আঙুল দিয়ে রুমের দরজায় আলতো করে টোকা দেয়। ভেতর থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে ওঠে, দয়া করে ভেতরে আসুন। রুমের ভেতর প্রবেশ করে সে দেখতে পায় সেখানে বিচারক হিসেবে 3 জন ব্যক্তি গম্ভীর মুখে বসে আছেন। অত্যন্ত পরিপাটি ও পরিষ্কার একটি কক্ষ, আর সেখানে বসে থাকা মানুষগুলোর দৃষ্টি যেন নীলার দিকে একরাশ প্রশ্ন ছুড়ে দিচ্ছে। অনুমতি পেয়ে নীলা ধীরে ধীরে সামনের নির্দিষ্ট চেয়ারটিতে গিয়ে বসে। তার দিকে লক্ষ্য করে প্রথম একটি প্রশ্ন ধেয়ে আসে, তারপর সেটির উত্তর দিতে না দিতেই দ্বিতীয়টি, এবং এরপর ক্রমান্বয়ে তৃতীয় প্রশ্নটি করা হয়। একদম শুরুর দিকে নার্ভাসনেসের কারণে তার গলার স্বর কিছুটা কাঁপছিল বটে, কিন্তু একটু পরই তার ভেতরের আত্মবিশ্বাস যেন নতুন করে অত্যন্ত শক্তিশালী রূপে জেগে ওঠে।
সেই মুহূর্তে সে নিজের অবচেতন মনে স্মরণ করে তার বাবার জীবনরক্ষাকারী সেই মহামূল্যবান ওষুধের কথা, তার মায়ের সারা জীবনের হাড় ভাঙা খাটুনির পর সেই চরম ক্লান্ত মুখচ্ছবিকে, আজ সকালে তুমুল বৃষ্টির মাঝে নিজের সেই মরিয়া হয়ে দৌড়ানোর দৃশ্যটিকে, এবং রাস্তার ধারের সেই অসহায় বৃদ্ধ লোকটিকে। এই স্মৃতিগুলো মনে পড়ার সাথে সাথেই তার মুখ থেকে বের হওয়া উত্তরগুলোর ভাষা ও দৃঢ়তা সম্পূর্ণ বদলে যায়। এখন আর সে কেবল বইয়ের ভাষায় তাদের করা প্রশ্নগুলোর গদবাঁধা উত্তর দিচ্ছিল না, বরং সে যেন উপস্থিত সবার সামনেই তার নিজের জীবনের কঠিন সংগ্রামের বাস্তব গল্পটি পর্যায়ক্রমে শোনাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে প্যানেলে বসে থাকা একজন ইন্টারভিউয়ার তাকে একটি মোক্ষম প্রশ্ন করে বসেন। বলুন তো, আপনার নিজের ব্যক্তিগত জীবনে এই চাকরিটি পাওয়ার আসল গুরুত্ব ঠিক কতটা? এই কথাটি শোনার পর নীলা মাত্র কয়েক মুহূর্তের জন্য একেবারে নিশ্চুপ হয়ে যায়। তারপর অত্যন্ত আবেগঘন কণ্ঠে সে উত্তর দেয়, সত্যি কথা বলতে, আমার জীবনের জন্য এই চাকরিটি কেবল মাস শেষে পাওয়া কিছু বেতনের টাকা নয়। এটি হলো আমার সেই অন্ধকার ঘরে নতুন করে জ্বলে ওঠা আলোর উৎস। এটি আমার মৃত্যুশয্যায় থাকা বাবার বেঁচে থাকার হৃৎস্পন্দন, এবং আমার নির্ঘুম মায়ের চোখের বহু প্রতীক্ষিত একটি শান্তির ঘুম। তার এমন হৃদয়স্পর্শী উত্তরের পর পুরো ইন্টারভিউ রুমটিতে এক পিন পতন নিস্তব্ধতা নেমে আসে। প্যানেলে বসে থাকা সেই ৩ জন কর্মকর্তা বিস্ময় নিয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকেন। অবশেষে সেই দীর্ঘ সাক্ষাৎকারের পর্বটি এখানেই সমাপ্ত ঘোষণা করা হয়। প্রধান কর্মকর্তাটি বলেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ নীলা। চূড়ান্ত ফলাফলের বিষয়ে আমরা খুব শীঘ্রই নিজ থেকে তোমার সাথে যোগাযোগ করে নেব। নীলা চেয়ার ছেলে উঠে দাঁড়ায়। নিজের আনন্দ স্রোতে ভেজা চোখ জোড়া নিয়েই সে মিষ্টি করে হাসে, এবং বিনয়ের সাথে বিদায় নিয়ে সেই রুমটি থেকে সোজা বাইরে বেরিয়ে আসে। কাজ শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিল্ডিংয়ের মূল ফটক দিয়ে বাইরে বের হতেই সে অবাক হয়ে দেখতে পায় যে রায়ান তখনও ঠিক সেখানেই উপস্থিত আছে। সে ঠিক সেই জায়গাতেই একইভাবে নিশ্চল হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক অজানা লেখক তার জীবনের একটি সুন্দর গল্পকে মাঝপথে অসমাপ্ত রেখে চলে গেছে, আর সে অধীর আগ্রহে সেই গল্পের একেবারে শেষ পাতাটি পড়ার জন্য সেখানে দাঁড়িয়ে আছে। নীলা ধীর পায়ে হেঁটে তার কাছাকাছি গিয়ে দাঁড়ায়। সেই ছোট্ট করে তাকে জানায়, আমার কাজ শেষ হয়ে গেছে। ভেতরের সবকিছু কেমন হলো? রায়ান বেশ কৌতূহল নিয়েই তাকে প্রশ্নটি করে। নীলা খুব হালকাভাবে নিজের কাঁধ দুটো একটু উঁচিয়ে দিয়ে স্বস্তির ভঙ্গিতে উত্তর দেয়। সে বলে, আমার ভেতরে যতটুকু যোগ্যতা ও সততা ছিল, আমি তার সবটুকুই একদম মন থেকে উজাড় করে দিয়ে এসেছি। এই কথা শুনে রায়ান আজকে তার জীবনে প্রথমবারের মতো অত্যন্ত প্রাণ খুলে হাসে। সে উত্তর দেয়, ব্যাস, তোমার এই নিজের প্রতি বিশ্বাসটুকুই সফল হওয়ার জন্য যথেষ্ট। এরপর তারা দুজনেই বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টির পর বয়ে যাওয়া সেই ঠান্ডা ও স্নিগ্ধ হাওয়ার মাঝে নীরবে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। এই নীরবতা ভেঙে নীরা হঠাৎ করেই বেশ কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞেস করে বসে, আচ্ছা, আপনি পেশায় ঠিক কি কাজ করেন? রায়ান তার কথা শুনে আবারও খুব হালকা করে একটু হাসে। সে অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দেয়, তেমন বড় কিছু না, আমার নিজের ছোটখাটো কিছু কোম্পানির ব্যবসা আছে। নীলা তার কথা শুনে বুঝতে পেরেছে এমন ভঙ্গিতে নিজের মাথা নাড়ায়। এরপর সে কোনো রকম ভনিতা না করেই একেবারে সরাসরি বলে ওঠে, আমি জানি না আপনার ব্যবসা কত বড়, তবে আপনি সত্যি মনের দিক থেকে অত্যন্ত ভালো একজন মানুষ। এই অপ্রত্যাশিত প্রশংসা শুনে রায়ান একেবারে নিশ্চুপ হয়ে যায়, কারণ ভালো মানুষ এই অমূল্য শব্দ দুটি সে তার জীবনে দীর্ঘ বহু বছর পর আজ আবার নতুন করে কারো মুখে শুনতে পেয়েছে। যাই হোক, আপনার নামটা তো এখনো জানা হলো না। নীলা বেশ আগ্রহ নিয়েই জিজ্ঞেস করে। সে উত্তর দেয়, আমার নাম রায়ান। প্রত্যুত্তরে মেয়েটি বলে ওঠে, আর আমার নাম হল নীলা। তাদের এই কথোপকথন শুনে মনে হচ্ছিল যেন এই দীর্ঘ জার্নির পর তারা ঠিক এই মুহূর্তটিতে এসেই জীবনে প্রথমবারের মতো একে অপরের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিত হচ্ছে। নীলা হঠাৎ মনে পড়ার মতো করে আবারও নিজের হাতের ঘড়িটার দিকে দ্রুত তাকায়। সে ব্যস্ত হয়ে বলে ওঠে, আমার বড্ড দেরি হয়ে গেছে, আমাকে এখনই বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ সেখানে সবাই আমার পথ চেয়ে ভীষণ উদ্বেগের সাথে অপেক্ষা করছে। রায়ান বিন্দুমাত্র কালক্ষেপণ না করে নিজের গাড়ির দরজাটি তার জন্য খুলে দেয়। সে বিনয়ের সাথে প্রস্তাব দেয়,
আপনি চাইলে কি আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারি? নীলা তার এই আন্তরিক প্রস্তাব শুনে মিষ্টি করে একটু হাসে। সে বলে, অবশ্যই পারেন, তবে সেটা কেবল তখনই সম্ভব যদি আপনার নিজের অন্য কোনো জরুরি কাজ আটকে না থাকে। রায়ান মাথা নেড়ে অত্যন্ত নিশ্চিতভাবে জবাব দেয়। সে বলে, না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অন্তত আজকের দিনটিতে আমার আর কোনো জরুরি কাজ বাকি নেই। এরপর তাদের বহনকারী গাড়িটি আবারও ধীরে ধীরে গন্তব্যের দিকে সামনের রাস্তায় এগোতে শুরু করে। নীলা অত্যন্ত ফুরফুরে মেজাজে গাড়ির জানালা দিয়ে বাইরের পরিষ্কার আকাশ ও রাস্তার দৃশ্য দেখছে, কারণ তার মনের ভেতরের সব দুশ্চিন্তার মেঘ এখন অনেকটাই কেটে গিয়ে মন বেশ হালকা হয়ে গেছে। আর অন্যদিকে রায়ান, তার মন আজ যেন প্রথমবারের মতো এক অজানা অনুভূতির অদ্ভুত ভার অনুভব করতে শুরু করেছিল, যার ফলে তার হৃদয়ের চারপাশে গত বহু বছর ধরে সযত্নে তৈরি করে রাখা সেই অদৃশ্য অহংকারের দেয়ালটি এখন ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করেছে। তাদের গাড়িটি শহরের বড় বড় মূল রাস্তাগুলো পার হয়ে এখন আবারও সেই পুরনো এবং কিছুটা অনুন্নত এলাকার দিকেই ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল। এটি শহরের এমন একটি অবহেলিত এলাকা যেখানে কোনো চোখ ধাঁধানো ঝকঝকে বিলাসবহুল ইমারত মাথা উঁচু করে দাঁড়িয়ে নেই, বরং এখানকার প্রতিটি ঘরেই সাধারণ মানুষের টিকে থাকার জীবনের একদম আসল এবং রূঢ় লড়াইগুলো প্রতিনিয়ত বাস করে। নীলা পুরোটা রাস্তার পথ জুড়েই গাড়ির কাঁচের জানালা দিয়ে বাইরের পরিচিত দৃশ্যগুলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। এই এলাকার প্রতিটি সরু অলিগলি, রাস্তার প্রতিটি বাঁক তার কাছে অত্যন্ত আপন এবং নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে হচ্ছিল। একটি বেশ সরু ও ঘিঞ্জি রাস্তার কাছাকাছি আসার পর সে রায়ানকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি দয়া করে গাড়িটা ঠিক এখানেই থামান। রায়ান তার নির্দেশ মতো সেই নির্দিষ্ট জায়গাতেই গাড়িটিকে ব্রেক করে থামালো। তাদের ঠিক সামনের দিকে বেশ কয়েকটি অত্যন্ত ছোট ছোট এবং জরাজীর্ণ ঘর সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। সেই ঘরগুলোর বাইরের দেয়ালে নোনা ধরে পলেশ তারা খসে পড়ছে। ওপরের চালে অত্যন্ত পুরনো ও মরচে পড়া টিনের ছাউনি দেওয়া, এবং দরজায় ঝোলানো তালাগুলোও বেশ পুরনো। নীলা গাড়ির দরজা খুলে বাইরে নেমে আসে। সে তার সামনের জরাজীর্ণ ঘরগুলোর দিকে আঙুল নির্দেশ করে অত্যন্ত হালকা ও তৃপ্তির একটি হাসি দিয়ে বলে, দেখতে পাচ্ছেন, ঠিক এটাই হলো আমার স্বপ্নের ঘর। তার কথা শুনে রায়ানও নিজের সিট ছেড়ে বাইরে নেমে এসে দাঁড়ায়। সে কিছুটা বিস্ময়ের সাথেই প্রশ্ন করে বসে, সত্যি তুমি এই জায়গাতেই থাকো? নীলা কোনো রকম সংকোচ না করেই মাথা নেড়ে হায়সূচক জবাব দেয়। সে অত্যন্ত সাবলীলভাবে বলতে শুরু করে, আমার বাবার শারীরিক অবস্থা একেবারেই ভালো থাকে না, আর সংসার চালানোর জন্য আমার মা আশেপাশের বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে গৃহকর্মীর কাজ করেন। আর আমি নিজে আমার পড়াশোনার পাশাপাশি ছোট ছোট ছেলেমেয়েদের টিউশন পড়িয়ে কিছুটা সাহায্য করার চেষ্টা করি। কথাগুলো বলার সময় সে নিজের ভাগ্য নিয়ে ঈশ্বরের কাছে বিন্দুমাত্র কোনো অভিযোগ করছিল না, বরং সে অত্যন্ত গর্বের সাথেই তার নিজের এই ছোট্ট সংগ্রামী পৃথিবীটার সাথে রায়ানকে পরিচয় করিয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই সামনের একটি ঘরের দরজা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে যায়। ঘরের ভেতর থেকে অত্যন্ত রোগাটে ও দুর্বল স্বাস্থ্যের অধিকারী একজন বয়স্ক মানুষ একটি পুরনো লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরের দিকে বেরিয়ে আসেন। নীলা, মা আমার! মেয়েকে দেখতে পেয়ে উত্তেজনায় ও আবেগে তার কণ্ঠস্বর রীতিমতো থরথর করে কাঁপছিল। বাবা, আপনি? নীলা চিৎকার করে উঠেই এক প্রকার পাগলের মতো দৌড়ে তার বাবার কাছে ছুটে যায়। সে অত্যন্ত চিন্তিত কণ্ঠে বাবাকে বকা দেওয়ার সুরে বলে, আপনার শরীর এত খারাপ, তাও আপনি ঘরের বাইরে কেন বেরিয়ে এলেন? এই গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে গেলে তো আপনার শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। বাবা অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে উত্তর দেন, আজ তোর ফিরতে এত বেশি দেরি হচ্ছিল দেখে আমার মনের ভেতর বড্ড দুশ্চিন্তা কাজ করছিল রে মা। নীলা পরম মমতায় তার বাবাকে ২ হাত দিয়ে ধরে সামলে নেয়। সে তাকে আশ্বস্ত করে বলে, তুমি একদম চিন্তা করো না বাবা, এখন সবকিছু একদম ঠিক আছে। আমার আজকের ইন্টারভিউটা অনেক বেশি ভালো হয়েছে। মেয়ের মুখে এই আনন্দের সংবাদটি শোনার সাথে সাথেই অসুস্থ বাবার সেই নিষ্প্রভ চোখ দুটিতে যেন এক নিমেষেই আশার এক নতুন উজ্জ্বলতা ফিরে আসে। তাদের একটু পেছনেই রাস্তার উপর দাঁড়িয়ে থাকা রায়ান সম্পূর্ণ নিশ্চুপ হয়ে অত্যন্ত গভীর মনোযোগের সাথে বাপ মেয়ের এই অসাধারণ ভালোবাসার দৃশ্যটি দেখছিল। বাইরে কথাবার্তার শব্দ শুনতে পেয়ে নীলার গর্ভধারিণী মাও ঘরের ভেতর থেকে বের হয়ে বাইরের উঠোনে এসে দাঁড়ান। তার পরনে একেবারেই সাধারণ মানের একটি পুরনো সুতির শাড়ি, আর তার চেহারায় সারাদিনের হাড় ভাঙা খাটুনির এক স্পষ্ট ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। তোর সাথে দাঁড়িয়ে থাকা ওই ছেলেটি কে রে মা? তিনি কিছুটা অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে মেয়েকে উদ্দেশ্য করে প্রশ্নটি করেন। নীলা পেছনের দিকে ঘুরে রায়ানকে দেখিয়ে অত্যন্ত কৃতজ্ঞতার সুরে মাকে উত্তর দেয়, মা, ইনি আজকের এই বিপদের দিনে আমাকে সত্যি অনেক বড় একটা সাহায্য করেছেন। আজ যদি এই মানুষটি তার সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন, তবে আমি কোনোভাবেই ওই তুমুল বৃষ্টির মাঝে
ইন্টারভিউয়ের জায়গায় ঠিক সময় পৌঁছতেই পারতাম না। মেয়ের মুখে এই কথাটি শোনার সাথে সাথেই মা পরম শ্রদ্ধায় রায়ানের দিকে ফিরে নিজের 2 হাত জোর করে ফেলেন। তিনি মন থেকে দোয়া করে বলেন, ওরে বাবা, ঈশ্বর যেন আজীবন তোমাকে সুখে শান্তিতে রাখেন। এমন অকপট এবং খাঁটি আশীর্বাদ শুনে রায়ান নিজের ভেতরে বেশ বড় ধরনের একটি অস্বস্তি বোধ করতে শুরু করে। কারণ তার এই বিলাসবহুল জীবনে সে মানুষকে টাকা দিয়ে সাহায্য করলেও এমন নিঃস্বার্থ দোয়ার সম্মুখীন হওয়ার একদমই অভ্যস্ত ছিল না। আপনি দয়া করে একটু আমাদের ঘরের ভেতরে আসুন। রায়ান অত্যন্ত আন্তরিকতার সাথে তাকে আমন্ত্রণ জানায়। রায়ান প্রথমটায় কিছুটা ইতস্তত করে এবং দ্বিধায় ভোগে, কিন্তু পরক্ষণেই সে নিজের সব সংকোচ ঝেড়ে ফেলে সেই ছোট্ট জরাজীর্ণ ঘরটির ভেতরে নিজের পা রাখে। ঘরের ভেতর ঢুকেই সে দেখতে পায় সেখানে আসবাবপত্র বলতে কেবল 2টি অত্যন্ত সাধারণ মানের খাট পাতা রয়েছে। মাথার উপরে একটি বেশ পুরনো ও শব্দ করা সিলিং ফ্যান ঘুরছে, আর ঘরের স্যাঁতস্যাঁতে দেওয়ালটিতে যত্ন করে টানানো রয়েছে নীলার ছোটবেলার স্কুলের একটি বাঁধাই করা ছবি। নীলা দ্রুত রান্নাঘর থেকে এক গ্লাস পরিষ্কার খাবার জল নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। সে অত্যন্ত বিনয়ের সাথে বলে, দেখুন, আপনাকে আপ্যায়ন করার মতো আমাদের কাছে সত্যি খুব বেশি দামি কিছু নেই, তবে আপনি দয়া করে এই খাটটিতে একটু বসুন। রায়ান কোনোরকম দ্বিধা না করেই তার হাত থেকে জলের গ্লাসটি নিয়ে পান করে। নীলার অসুস্থ বাবা তখন অত্যন্ত গভীর ও কৃতজ্ঞ দৃষ্টি নিয়ে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে বলেন, শোনো বাবা, আজকালকার এই স্বার্থপর যুগে তো কেউ কাউকে বিপদে এক বিন্দুও সাহায্য করতে চায় না, অথচ তুমি এই ঘোর বিপদের দিনে সম্পূর্ণ অচেনা হয়েও আমার এই অসহায় মেয়েটির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছ। এই কথাগুলো শুনে রায়ান স্তব্ধ হয়ে যায় এবং সে মুখে জবাব দেবার মতো কোনো ভাষাই যেন খুঁজে পায় না। তার মস্তিষ্কে বারবার সেই সকালের স্মৃতিটি আঘাত হানতে থাকে, যখন সে শুরুতে নিজের অহংকারের বশে নীলাকে সাহায্য করতে সরাসরি মানা করে দিয়েছিল। সে ভাবতে থাকে, আজ সকালে সে যদি আর মাত্র একটি মুহূর্তের জন্যেও নিজের সিদ্ধান্তে কঠোর এবং অনড় থাকত, তবে হয়তো এই সুন্দর ঘটনাগুলোর একটিও আজ বাস্তবে রূপ নিত না। নীলার মা এবার অত্যন্ত ধীর ও স্নেহমাখা কণ্ঠে তাকে জিজ্ঞেস করেন, বাবা, তুমি তো অনেক সাহায্য করলে, কিন্তু তুমি নিজে পেশায় ঠিক কী কাজ করো? রায়ান উত্তর দেবার আগে মাত্র এক মুহূর্তের জন্য মনে মনে কিছু একটা ভাবে। তারপর সে খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, আমি আসলে ছোটখাটো একটি ব্যবসা পরিচালনা করি। মা হাসিমুখে আশীর্বাদ করে বলেন, খুব ভালো কথা, ঈশ্বর তোমার এই ব্যবসায় আরও অনেক বেশি উন্নতি দান করুন। মায়ের এই সরল কথা শুনে নীলা নিজের মনেই একটু মুচকি হাসে, কারণ তার নিজের চোখে রায়ান ছিল কেবলই একজন অত্যন্ত বড় মনের ভালো মানুষ, যার পরিচয়ে সে ধনী কি গরিব তা মোটেও মুখ্য ছিল না। সে ছিল বিপদের দিনে কেবলই একটি শক্ত সাহারা। সেখানে এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর রায়ান একসময় খাট থেকে উঠে দাঁড়ায়। সে বিদায় নেওয়ার প্রস্তুতি নিয়ে বলে, আজকের মতো আমাকে এখন নিজের গন্তব্যে ফিরে যেতে হবে। নীলা তাকে সম্মান জানিয়ে বিদায় দেওয়ার জন্য একদম ঘরের বাইরে রাস্তার ধার পর্যন্ত এগিয়ে দিতে আসে। সে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলে, আজ সারাদিনে আপনি আমার জন্য যা করেছেন, এই ঋণ আমি আমার জীবনে কোনোদিনই ভুলতে পারব না। রায়ান ঘুরে শান্ত দৃষ্টিতে তার চোখের দিকে তাকায়। সে একটি অদ্ভুত সত্য উচ্চারণ করে বলে, আর আজকের এই দিনটিতে ঘটে যাওয়া ঘটনাগুলোর কারণেই আমি এখন থেকে নিজেকে সম্পূর্ণ অন্য এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করব। নীলা তার বলা এই গভীর কথাটির অন্তর্নিহিত অর্থটি সেই মুহূর্তে পুরোপুরিভাবে বুঝে উঠতে পারেনি। তবে সে ছেলেটির চোখের দৃষ্টিতে লুকিয়ে থাকা এক চরম সততা খুব সহজেই দেখতে পেয়েছিল। রায়ান আর কোনো কথা না বাড়িয়ে সোজা গিয়ে নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। এরপর গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে সে ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তার ফেলে যাওয়া পেছনের দৃশ্যপটে তখন স্থির হয়ে পড়ে থাকে সেই জরাজীর্ণ সরু গলিটি, সেই ভগ্নপ্রায় ছোট্ট ঘরটি এবং অত্যন্ত সাধারণ সেই মেয়েটি, যে কিনা নিজের সম্পূর্ণ অজান্তেই এই শহরের একজন নামকরা কোটিপতি ব্যবসায়ীর পাষাণ হৃদয়কে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছিল। এদিকে ফেরার পথে গাড়ির ভেতরে রায়ানের মোবাইল ফোনটি হঠাৎ করেই আবারও সশব্দে বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে সে দেখতে পায় যে এটি অফিস থেকে আসা সেই একই গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ের রিমাইন্ডার কল। তবে এবার আর কলটি কেটে না দিয়ে সে তৎক্ষণাৎ সেটি রিসিভ করে কানের কাছে ধরে। আজকের এই নির্ধারিত মিটিংটি পুরোপুরি বাতিল করে দাও, সে লাইনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে অত্যন্ত শান্ত কিন্তু সুদৃঢ় স্বরে নির্দেশ প্রদান করে। সে আরও যোগ করে বলে, আজকের এই দিনটি থেকেই আমাদের কোম্পানি সম্পূর্ণ নতুন একটি প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছে, আর এটি হবে ঠিক এমন একটি যুগান্তকারী প্রজেক্ট
যা সরাসরি সেই সব সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ করবে যারা মেধা ও যোগ্যতার দিক থেকে পুরোপুরি উপযুক্ত হওয়া সত্ত্বেও ভাগ্যের ফেরে অত্যন্ত নিরুপায় হয়ে আছে। এই চূড়ান্ত নির্দেশটি দিয়েই সে নিজ থেকে ফোনটি কেটে দেয়। রায়ান গাড়ির কাচের জানালা দিয়ে বাইরের পড়ন্ত বিকেলের দৃষ্টির দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে এবং সে স্পষ্টভাবে অনুভব করতে পারে যে তার বুকের গহীনে আজ সম্পূর্ণ নতুন ও পবিত্র কোনো এক অনুভূতির জন্ম হয়েছে। ততক্ষণে দিনের আলো ফুরিয়ে গিয়ে গোধূলি পেরিয়ে ধীরে ধীরে পুরো শহরটির উপরে সন্ধ্যার অন্ধকার নেমে আসতে শুরু করেছিল। শহরের রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোগুলো একে একে জ্বলে উঠতে শুরু করেছে এবং আকাশের পশ্চিম কোণে তখনও সূর্যাস্তের একটি অত্যন্ত হালকা ও মায়াবী সোনালী আভা অবশিষ্ট রয়ে গেছে। রায়ান তার বিশাল গাড়ির ভেতর সম্পূর্ণ একা বসে থেকে এই ব্যস্ত শহরটিকে আপন গতিতে তার চোখের সামনে দিয়ে পেরিয়ে যেতে দেখছিল। সব মিলিয়ে আজকের এই দিনটি ছিল তার এখন পর্যন্ত কাটানো জীবনের সবচেয়ে বিস্ময়কর এবং অদ্ভুত একটি দিন। আজ সকালে এসে যখন বাড়ি থেকে বের হয়েছিল তখন তার উদ্দেশ্য ছিল কেবল গদবাঁধা আরও একটি ব্যবসায়িক মিটিংয়ে যোগ দেওয়া, অথচ দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই সে যেন নিজের ভেতরের ঘুমিয়ে থাকা আসল মানুষটির সাথেই জীবনে প্রথমবারের মতো সত্যিকারের সাক্ষাৎ করতে সক্ষম হয়েছে। দীর্ঘক্ষণ পর তার গাড়িটি একটি সুবিশাল ও অত্যন্ত জাঁকজমকপূর্ণ অফিস টাওয়ারের মূল ফটকের সামনে এসে থামল। মূলত এই বিলাসবহুল ভবনটিই ছিল তার এতদিনের গড়ে তোলা বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। ভবনটির চারপাশের দেয়ালগুলো সম্পূর্ণ দামি কাচ দিয়ে ঘেরা। ভেতরের প্রতিটি রুমে বিশ্বের সবচেয়ে দামি ফার্নিচার সাজানো। চারদিকে কাজের চাপে দৌড়াদৌড়ি করতে থাকা অসংখ্য ব্যস্ত কর্মচারী। আর এই পুরো কর্পোরেট পরিবেশটার প্রতিটি কোণায় কোণায় যেন কেবলই ব্যবসায়িক সাফল্যের এক তীব্র সুবাস ছড়িয়ে আছে। এত বড় অর্জন থাকার পরও ঠিক আজকের এই বিশেষ দিনটিতে এসে তার কাছে এই পুরো জাঁকজমকপূর্ণ সাম্রাজ্যটাই যেন বড্ড বেশি অর্থহীন এবং ভেতর থেকে একেবারে ফাঁকা বলে মনে হচ্ছিল। সে অফিসে ঢুকেই অন্য কোথাও না গিয়ে সোজা হেঁটে তাদের মূল কনফারেন্স রুমটির ভেতরে প্রবেশ করল। সেখানে কোম্পানির অন্যান্য গুরুত্বপূর্ণ বোর্ড মেম্বাররা তার অপেক্ষায় আগে থেকেই নিজেদের আসনে উপস্থিত ছিলেন। তাকে দেখতে পেয়েই প্যানেলে থাকা একজন জ্যেষ্ঠ সদস্য বেশ বিরক্তির সুরেই জিজ্ঞেস করে বসলেন, রায়ান, আপনি এমন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আজকের এই অতি গুরুত্বপূর্ণ মিটিংটি হঠাৎ করে বাতিল করতে গেলেন কেন? রায়ান সেখানে উপস্থিত প্রতিটি সদস্যের মুখের দিকে অত্যন্ত স্থির দৃষ্টিতে তাকাল। এর পেছনের মূল কারণটি হল, আজ থেকে আমাদের এই কোম্পানি কেবলই নিজের পকেট ভারী করার জন্য ব্যবসায়িক মুনাফা অর্জন করবে না। সে অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে নিজের ঘোষণাজি দিল। তার মুখে এমন অভাবনীয় কথাটি শোনা মাত্রই পুরো কনফারেন্স রুমটিতে মুহূর্তের মাঝে এক পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। সে তার কথা চালিয়ে গিয়ে বলল, আমরা খুব শিগগিরই কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি চ্যারিটি ফাউন্ডেশনের যাত্রা শুরু করতে যাচ্ছি। এটি হবে ঠিক এমন একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানকার সাহায্য নিয়ে সমাজের অত্যন্ত যোগ্য কিন্তু আর্থিকভাবে নিরুপায় মানুষগুলো তাদের নিজেদের ভাগ্য ও জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার সুযোগ পাবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মেধাবীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করব, বেকারদের জন্য কর্মমুখী প্রশিক্ষণের আয়োজন করব, অসহায়দের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সাপোর্ট দেব এবং এসব কিছুর ঊর্ধ্বে গিয়ে সবচেয়ে জরুরি যে বিষয়টি, আমরা তাদের নিজেদের প্রমাণ করার জন্য একটি ন্যায্য সুযোগ প্রদান করব। তার এই সুদূর প্রসারী পরিকল্পনার কথা শুনে রুমে উপস্থিত সকল মানুষ চরম বিস্ময় নিয়ে একে অপরের মুখের দিকে তাকাতে শুরু করল। এই নীরবতা ভেঙে বোর্ড মেম্বারদের মাঝখান থেকে হঠাৎ কেউ একজন প্রশ্ন করে বসল, আমাদের মূল ব্যবসার বাইরে গিয়ে হুট করে এইসব দাতব্য কাজের পেছনে টাকা ঢালার আদৌ কি দরকার? রায়ান এই প্রশ্নটি শুনে কয়েক সেকেন্ডের জন্য একেবারে চুপ থাকল। তারপর সে ধীরলয়ে উত্তর দিল, কারণ আজ সকালে আমি নিজের চোখে দেখেছি যে একটি অসহায় মেয়ে তুমুল বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজের একটি লালিত স্বপ্নের পেছনে পাগলের মতো দৌড়াচ্ছিল। আর সেই পথেই চরম তাড়া থাকার পরও সে নিজের সময় নষ্ট করে সম্পূর্ণ অপরিচিত একজন বিপন্ন মানুষের প্রাণ বাঁচানোর জন্য দাঁড়িয়ে গিয়েছিল, যেখানে তার নিজের গন্তব্যে পৌঁছতেই অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল। আর ঠিক সেই অমূল্য মুহূর্তটিতেই আমি নিজের বিবেকের কাছে খুব গভীরভাবে এই সত্যটি উপলব্ধি করতে পারলাম যে এই পৃথিবীতে আমাদের কাছে টাকার জোরে প্রায় সব কিছু থাকা সত্ত্বেও মানসিকতার দিক দিয়ে আমরা আসলে কতটা নিচু স্তরের এবং কতটা মানুষ হতে পেরেছি। তার এই যুক্তির পর পুরো রুমে আর কেউই পাল্টা কোনো কথা বলার সাহস পেল না, কারণ রায়ান আজ তার জীবনে প্রথমবারের মতো অত্যন্ত স্পষ্টভাবে নিজের হৃদয়ের গভীর থেকে আসা সত্য কথাটি শুনতে পেয়েছিল এবং সে এখন কোনো বাধাতেই এই মহৎ উদ্যোগ থেকে আর এক পাও পিছিয়ে যেতে মোটেও রাজি নয়। অন্যদিকে নীলাদের সেই জরাজীর্ণ ছোট্ট ঘরটি আজ যেন এক অনাবিল খুশির বন্যায় পুরোপুরি ভেসে যাচ্ছিল। নীলার অসুস্থ বাবা তার পুরনো খাটটিতে বসে নিজের মেয়ের মুখের দিকে বারবার তৃপ্তির চোখে তাকাচ্ছিলেন। তিনি অত্যন্ত স্নেহভরে মেয়েকে জিজ্ঞেস করলেন, তুই একদম ঠিকঠাক আছিস তো মা আমার? সারাদিনের এই দৌড়ঝাঁপে তোকে দেখে মনে হচ্ছে তুই আজ বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়েছিস। বাবার কথা শুনে নীলা অত্যন্ত তৃপ্তির সাথে একটি মিষ্টি হাসি দিল। সে উত্তর দিল, মাঝে মাঝে মানুষের জীবনে এই প্রচণ্ড ক্লান্তিটাও অনেক বেশি ভালো লাগে বাবা, বিশেষ করে যখন সেই ক্লান্তির পেছনের কারণটা একদম সঠিক ও মহৎ হয়।
তখন তার মা 2 কাপ গরম চা এনে খাটের পাশে রাখতে রাখতে আনন্দিত কণ্ঠে বলে উঠলেন, জানিস, আজকের দিনে তোর ওই ছোট্ট মুখটাতে আমি যে পরিমাণ আত্মবিশ্বাসের উজ্জ্বলতা দেখতে পাচ্ছি, তা আমি গত কয়েক বছরের দীর্ঘ অপেক্ষায়ও একদিনের জন্যেও দেখতে পাইনি। মায়ের এই আবেগঘন কথা শুনে নীলা মুখে আর কোনো শব্দই উচ্চারণ করল না। সে কেবল চুপচাপ ঘরের ছোট্ট জানালাটি দিয়ে বাইরের অন্ধকার আকাশের দিকে একদৃষ্টে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তটিতে তার মনের পর্দায় বারবার কেবল রায়ানের কথাটিই ভেসে উঠছিল। তার চোখের সামনে ভাসছিল রায়ানের সেই প্রশান্ত মুখচ্ছবি, তার সেই নিঃস্বার্থ ও নিঃশব্দ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এবং তার সেই গভীর চোখের তারায় অত্যন্ত সযত্নে লুকিয়ে রাখা এক অদ্ভুত বিষাদের ছায়া। এর ঠিক 2 দিন পরের ঘটনা। হঠাৎ করেই নীলার মোবাইল ফোনে একটি অজানা নম্বর থেকে কল এলো। কলটি রিসিভ করতেই অপর প্রান্তে থেকে ভেসে এলো, হ্যালো, আমি হরাইজন কর্পোরেশনের হেড অফিস থেকে কথা বলছি। এই কথাটি শোনা মাত্রই উত্তেজনায় নীলার বুকের ভেতরে শ্বাস যেন এক মুহূর্তের জন্য পুরোপুরি আটকে গেল। অপর প্রান্তের ব্যক্তিটি তাকে সুখবর দিয়ে বলল, আপনাকে অনেক অনেক অভিনন্দন নীলা, আপনি আমাদের এই কাঙ্ক্ষিত পদের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এই অবিশ্বাস্য আনন্দের খবরটি শোনার পর উত্তেজনার আতিসাহ্যের মোবাইল ফোনটি যেন নীলার কাঁপতে থাকা হাত থেকে প্রায় মাটিতে খসেই পড়ে যাচ্ছিল। সে আর নিজেকে ধরে রাখতে না পেরে চিৎকার করে কেঁদে উঠল। ও মা, ও বাবা, শুনেছ তোমরা? চাকরিটা অবশেষে আমার সত্যিই হয়ে গেছে। এই একটিমাত্র বাক্যে তাদের সেই অন্ধকার ঘরটিতে যেন এক নিমেষেই হাজান পাওয়ারের এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। আনন্দে তার অসুস্থ বাবার 2 চোখের কোণ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি ডুকরে কেঁদে উঠে বললেন, অবশেষে ঈশ্বর আমাদের এতদিনের কাতর ডাক সত্যিই শুনতে পেয়েছেন রে মা। এই চরম খুশির মুহূর্তে নীলার মাথায় সবার প্রথমেই যে মানুষটির কথা মনে পড়ল, সে হলো রায়ান। সে তৎক্ষণাৎ তার মোবাইল ফোনটি বের করে কল লিস্ট চেক করল। কিন্তু হতাশার বিষয় হলো, তার ফোনে রায়ানের কোনো কন্ট্যাক্ট নাম্বার সেভ করা ছিল না। নম্বর না পেয়ে তার মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা কাজ করল, এবং তার মনে হলো যে ওই মানুষটির সাথে তার জীবনের এই ছোট অথচ সুন্দর সফরটি হয়তো চিরকালের জন্য এখানেই সমাপ্ত হয়ে গেল। কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। ঠিক তার পরের দিনই হরাইজন কর্পোরেশনের মূল অফিসে নতুন যোগদান করা সকল কর্মীদের জন্য একটি বিশেষ ওরিয়েন্টেশন মিটিংয়ের আয়োজন করা হলো। নীলা যথাসময়ে উপস্থিত হয়ে কোম্পানির বিশাল কনফারেন্স হলের একটি চেয়ারে শান্ত হয়ে বসেছিল। ঠিক এমন সময় হলের প্রধান দরজাটি শব্দ করে খুলে গেল। দরজা খুলে হলের ভেতরে প্রবেশ করল সেই অত্যন্ত চেনা ও পরিচিত মুখটি। সে হলো রায়ান। তবে মজার ব্যাপার হলো, আজ তার পরনে বসের মতো কোনো ভারী কোট বা স্যুট ছিল না, বরং সে একটি অত্যন্ত সাধারণ মানের শার্ট গায়ে দিয়ে সেখানে এসেছিল। তাকে এই রূপে দেখে নীলার 2 চোখ বিস্ময়ে গোল গোল হয়ে বড় হয়ে গেল। তার এই হতভম্ব অবস্থা দেখে নিজের মুখে একটি অত্যন্ত হালকা ও মিষ্টি হাসি ফুটিয়ে তুলে বলল, হ্যাঁ, আমি হচ্ছি এই সম্পূর্ণ কোম্পানির মূল কর্ণধার বা মালিক। এই অভাবনীয় সত্যটি জানার পর নীলা যেন আক্ষরিক অর্থেই পাথর হয়ে স্তব্ধ হয়ে গেল। সে ঘোর লাগা কণ্ঠে প্রশ্ন করল, তার মানে আপনিই সেই স্বনামধন্য কোটিপতি ব্যবসায়ী? তা হয়তো মানুষ আমাকে বলে। রায়ান আবারও মুচকি হেসে বিনয়ের সাথে জবাব দিল, তবে তুমি বিশ্বাস করো, ওই বিশেষ দিনটিতে আমি অন্য কিছু নয়, বরং তোমার জন্য ছিলাম শুধুই একজন সাধারণ ড্রাইভার মাত্র। কনফারেন্স রুমে উপস্থিত থাকা নতুন জয়েন করা বাকি সকল কর্মী অত্যন্ত অবাক এবং কৌতূহলী চোখে তাদের দুজনের মধ্যকার এই অদ্ভুত দৃশ্যটি উপভোগ করছিল। রায়ান এবার নীলার দিক থেকে দৃষ্টি সরিয়ে রুমে থাকা উপস্থিত সবার দিকে অত্যন্ত দৃঢ়তার সাথে তাকাল। সে গম্ভীর কণ্ঠে ঘোষণা করল, আপনারা সবাই জেনে রাখুন, আজকের এই শুভ দিনটি থেকে আমাদের এই কোম্পানি কেবলই টাকার পেছনে ছুটে বিজনেস বা ব্যবসা করবে না, বরং এটি এখন থেকে মানুষের ভাগ্য এবং তাদের জীবন বদলানোর কাজ করবে। এই কথাটি বলার সময় তার দৃষ্টি গিয়ে আবার সেই নীলার মুখের উপর একেবারে স্থির হয়ে থমকে দাঁড়াল। সে সবার সামনে অত্যন্ত গর্বের সাথে বলল, আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কোম্পানির এই মহৎ উদ্যোগটির শুভ সূচনা হয়েছে ঠিক আমার সামনে বসে থাকা এই সাহসী মেয়েটিকে দিয়েই। রায়ানের এই কথা শোনার পর আবেগে নীলার চোখজোড়া আবারও কৃতজ্ঞতার পানিতে ভিজে ছলছল করে উঠল। ঠিক সেই মুহূর্তটিতে তার চোখের সামনে সিনেমার পর্দার মতো ভেসে উঠল সেই সকালের তুমুল বৃষ্টি, কাদায় মাখা রাস্তা, হাত থেকে পিছলে পড়ে যাওয়া দরকারি কাগজগুলো এবং সম্পূর্ণ অচেনা এক যুবক, যে কিনা শত ব্যস্ততার মাঝেও কেবল তাকে সাহায্য করার জন্য নিজের গাড়ি থামিয়ে দিয়েছিল। নীলা অত্যন্ত ধীর পায়ে নিজের সিট থেকে উঠে দাঁড়াল। সে সবার সামনে রায়ানকে উদ্দেশ্য করে গলা কাঁপিয়ে বলল, আপনি ওই বিপদের দিনটিতে
আমাকে কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য একটি সামান্য লিফটই দেননি, বরং আপনি আপনার কাজের মাধ্যমে আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমাকে বেঁচে থাকার এক বিশাল ভরসা দিয়েছিলেন। নীলার এই কথা শুনে রায়ানের কণ্ঠস্বরও যেন আগের তুলনায় অনেক বেশি আবেগঘন ও হালকা হয়ে এলো। সে অত্যন্ত আন্তরিকতার সাথে পাল্টা উত্তর দিল, আর তুমিও নিজের অজান্তেই সেই দিনটিতে আমাকে একজন সত্যিকারের ভালো মানুষ হতে নতুন করে শিখিয়েছিলে। এই কথাটি শেষ হবার সাথে সাথেই পুরো কনফারেন্স রুমটি উপস্থিত সবার বাঁধ ভাঙা করতালির তীব্র শব্দে একেবারে ফেটে পড়ল। আসলে এই গল্পটি কেবল রায়া নামে নীলা নামের ওই নির্দিষ্ট দুজন মানুষের ব্যক্তিগত গল্প ছিল না, বরং এটি ছিল এই পৃথিবীর বুকে জীবন সংগ্রামে টিকে থাকার জন্য প্রতিনিয়ত দৌড়াতে থাকা প্রতিটি অসহায় মানুষের গল্প, এবং তাদের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোর জন্য সাময়িক সময়ের জন্য হলেও একটুখানি থামতে পারা প্রতিটি মহান মানুষের গল্প। কারণ জীবনের এই দীর্ঘ পথ চলায় মাঝে মধ্যে অত্যন্ত সামান্য এবং ছোট একটি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও অন্য একজন বিপন্ন মানুষের পুরো পৃথিবীর চিত্রটাই আমূল বদলে দিতে পারে। আর ঠিক তেমনিভাবে মাঝে মধ্যে অত্যন্ত সাধারণ এবং নিরুপায় কোনো এক মেয়ের ছোট্ট একটি ভালো কাজও একজন অহংকারী কোটিপতিকে সত্যিকারের একজন মানুষে পরিণত করে দিতে পারে। দিন শেষে এই পুরো গল্পটি কখনোই কারি টাকার অহংকারের ছিল না, বরং এই গল্পটি ছিল সম্পূর্ণভাবে মানবিকতা ও মনুষ্যত্বের এক অপূর্ব বিজয়গাথা। সুপ্রিয় শ্রোতা ও বন্ধুরা, আমাদের আজকের শোনানো এই মানবিক গল্পটি যদি আপনাদের হৃদয়ের গহীনে সামান্যতম নাড়া দিতে সক্ষম হয়ে থাকে, তবে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। পাশাপাশি এই গল্পটির ভিডিওতে একটি লাইক প্রদান করবেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব ও পরিজনদের সাথে এটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে ভবিষ্যতে ঠিক এই ধরনের আরও অসংখ্য সুন্দর ও অনুপ্রেরণামূলক গল্প আমরা খুব সহজেই আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে সম্পূর্ণ নতুন কোনো এক গল্পের পসরা সাজিয়ে, ঠিক তেমনি নতুন কোনো এক সুন্দর অনুভূতির ছোঁয়া নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।